আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। হুম। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও এবং অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে। সবাই একটু জয়েন করে ফেলো। হুম। ফাস্ট করো, সবাই একটু ফাস্ট করো। তোমাদের কিন্তু সব বারবার যেন বলতে না হয়। আমি তোমাদের একটা কথা বলি। তোমরা কিন্তু দেখে আসতেছো তোমাদের চোখের সামনেই রেজাল্টের অবস্থা। তো তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে, তোমাদের ফ্রেন্ডসদেরকেও একটু শেয়ার করে দিও, একটু মেনশন করে দিও যেন ক্লাসগুলো করে তারা উপকৃত হয়। রাসেল হোসেন ওয়ালাইকুম আসসালাম, ঈশা শেখ, ছোটন, তারপর হচ্ছে অর্পিতা, আদাব, আবিদ হোসেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ক্লাস নিতেছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিশ্লেষণের ক্লাস নাম্বার 2। আমরা এই চ্যাপ্টারে একটা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আমরা আরো 2 থেকে 4টা ক্লাস নিলে হয় এই চ্যাপ্টারে। তারপরে তোমাদের যদি প্রয়োজন হয় ক্লাস দিব। তো আজকে ক্লাসের পরে তোমরা এই চ্যাপ্টারে আরো বিভিন্ন ম্যাথগুলো করতে পারবা। তো গত ক্লাসে আমি যে সূত্রগুলা বা যে অঙ্কগুলা করাইছি এর থেকে এখানে কিছু আপডেট ম্যাথ পাবে এবং কিছু নতুন ইনফরমেশন পাইবা, এতটুকুই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই মেনশন করে দিবা এবং অবশ্যই তোমাদের কাছে সবসময় আমি বলি আমার ক্লাসটাকে শেয়ার করে দিবা। আমি এমন অনেক শুনেছি যে কেউ একজন স্টুডেন্ট তার বন্ধুকে আমাদের প্ল্যাটফর্মের কথা বলছে, সে ক্লাস করে প্লাস পাইছে এবং এই বন্ধুকে এখনো সে ধন্যবাদ দেয় যে আমাদের প্ল্যাটফর্ম সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এটা তোমাদের লাইফেও হয়েছে কিনা আমি জানি না, তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়েছো। আমি আমি মনে করি হয়েছে যে অনেকেই তোমরা যাদেরকে নতুন পরিচয় করাইছো এর মধ্যে অনেকেই তোমাদেরকে অনেক ধন্যবাদ বা আমাদের ক্লাসে অ্যাড করার জন্য তুমি খুব বড় একটা উপকার করছো এরকম কথা অবশ্যই তোমাদেরকে কেউ না কেউ বলে, কারণ প্রত্যেকটা বেছে রিভিউ তো আমি দেখি। তোমাদের লাইফে এরকম ঘটনা হয়, তো এটাই আমি চাই যে সবসময় যে তোমরা এই ক্লাসগুলা অনেক স্টুডেন্টস আছে যারা মনে করো সায়েন্স থেকে বা আর্টস থেকে আসে, খুবই একটা পেরেশানিতে পড়ে যায় এবং যারা ক্লাস 9 10 অথবা ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং এর বেসিক না শিখি তারা অনার্সে বিবি আসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে নিয়ে নেয় অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নেয়, তাদের ক্ষেত্রে অনেকটা প্রেশার পড়ে যায়। তো আমাদের এই বেসিক ক্লাসগুলো যখন তাদের সামনে যায় বা তারা যখন এই বিষয়গুলা ক্লাসগুলো দেখে তখন তাদের কাছে অনেকটা ইজি লাগে এবং তোমরা এটা রিভিউ নিজেরাই দেখো যে আমাদের ক্লাস ইজিলি সবাই বুঝতে পারে, এমন অনেক রিভিউ কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আছে। তো এই জন্য তোমাদেরকে সবসময় বলবো তোমরা অবশ্যই শেয়ার করে দিবা। ঠিক আছে? ওকে। তো আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আমাদের সবাই একটু রেডি লিখে দাও, তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। ঠিক আছে? আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার নিয়ে, আজকে আমরা সরাসরি ম্যাথ করব এখানে, আর আমরা টাইম নষ্ট করব না। সবাই একটু রেডি লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। হুম। সবাই একটু রেডি লিখে দাও। লিতু সরকার ক্রিস, সে আর্টস থেকে আসছে। তুমি যদি আর্টস থেকে আসো ভাই, আমি তোমাকে বলি আমাদের প্ল্যাটফর্মে তোমার জন্য বেস্ট বেসিক ক্লাস আছে, যেটা তোমার হতে পারে যে তোমার লাইফে এটাই তোমাকে অনেক কিছু শিখাবে। তো অবশ্যই তুমি যদি ক্লাসগুলো না পেয়ে থাকো আমাদের 11+ একাডেমিতে সার্চ দিলে ইউটিউব চ্যানেলে তোমাদের 23 24 প্লে লিস্টে ক্লাস আছে, সেখান থেকে সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করে নিবা। অ্যাকাউন্টিং ভাই তোমার কাছে কঠিন লাগবে না। ঠিক আছে? তোমার মতো শত শত স্টুডেন্ট সায়েন্স আর্টস থেকে এসে এসে আমাদের অ্যাকাউন্টিং এ ভালো রেজাল্ট করতেছে ইনশাল্লাহ। আচ্ছা, গুড। তাহলে সবাই রেডি না? আচ্ছা, তো আজকে আমরা যে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসের অঙ্ক থেকে একটু অন্যরকম এবং আশা করি সহজেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের প্রথম ম্যাথটা যে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের শিটে এবং তোমাদের বই হচ্ছে C10, যেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2014 সালে আসছে এবং হচ্ছে 18 সালে আসছে। দেখছো, 4 বছর গ্যাপ দিয়ে একই অঙ্ক আসছে। তার মানে এই অঙ্কগুলো এমনই একদম রেগুলার প্রতি বছর আসে না,
কিন্তু 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে দেখা গেছে আসে। রায়া বোম পড়ছে মা, বোম পড়ছে, বোম পড়ছে মা, থাক আবার এখানে বসো, আবার ক্লাস নিয়ে বসো মা। ভয় পাও কেন? বোম পড়তে কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরে বাবার কাছে থাকো। ওকে, সাময়িক সময়ের জন্য দুঃখিত। আমি আসলে আমার হঠাৎ করে আমার ছেলে মেয়ে দুজনে অনেক বড়, অনেক ভয় পেয়ে গেছে আর কি। যাই হোক, তোমরা একটু খেয়াল করো ক্লাসটা, আমি অঙ্কটা করাচ্ছি। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখো, এটা তোমাদের এখানে দুইটা ইয়ার ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে 2015, একটা হচ্ছে 2016। ঠিক আছে, 2015 এবং 16 দুই বছর ইনফরমেশন দেওয়া আছে। এর মধ্যে আচ্ছা যাও যাও মার কাছে যাও, মাকে ডাক দাও। এর নাও মার কাছে। আচ্ছা বাবা আসছে, মার কাছে যাও। ওকে, তো এখানে দুই ইয়ার ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে 2015 সাল, একটা হচ্ছে 2016 সাল। আচ্ছা, এখন এখানে কিছু সম্পদের পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, কিছু সম্পদের পরিমাণ দেওয়া আছে এবং এটা হচ্ছে তোমাদের অ্যাকুমুলেটেড বিষয়, এটা হচ্ছে তোমার বিপরীত সম্পদ, এই জন্য দেখো মাইনাস দেওয়া আছে, এবং কিছু দায় আছে এবং মালিকানা সত্ত্ব আছে। কিন্তু আজকের মালিকানা সত্ত্বটা দেখো একটু অন্যরকম, যে এখানে তোমাদের কমন স্টক মানে কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো যাই হোক, তোমরা এগুলো পারবা, সমস্যা হবে না। এখন এখানে হচ্ছে তোমার 2015 সাল এবং 2016 সাল। এখন এখানে কিন্তু 2 ইয়ার ইনফরমেশন দেওয়া আছে। এখন যখন তোমার কাছে কোনো একটা তথ্য বা কোনো কিছু চাইবে, তুমি সবসময় লেটেস্ট ইয়ার কোনটা, এখানে 15 হচ্ছে আগের, 16 হচ্ছে লেটেস্ট। তার মানে আপডেট যে ইয়ার বা লাস্ট যে ইয়ারটা, সেই ইনফরমেশন গুলো অঙ্কগুলো করে দিলেই হয়ে যাবে, এটা লাগবে না। আর কখনো কখনো অ্যাভারেজ লাগে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, তো সবাই প্রস্তুত? হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে তোমাদের যে ব্যাপারটা, এখানে কিছু সম্পদ দেওয়া আছে, এখানে দায় দেওয়া আছে এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে। এরপর বলছে দেখো, ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডেড ইন নিট সেলস। ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডেড আছে মানে ইনকাম স্টেটমেন্টে নিট সেলস এর পরিমাণ হচ্ছে এত টাকা, এটা হচ্ছে নিট সেলস 1 লাখ টাকা, আর এটা হচ্ছে সেলস এর পরিমাণ। এবং কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কত, 7,500 টাকা। এন্ড নিট ইনকাম দেওয়া আছে হচ্ছে কত, 16,000 টাকা। তার মানে তোমার এখানে নিচে আবার 3টে ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড, একটা হচ্ছে কত, 7,000 টাকা। ঠিক আছে, কম্পিউট দ্য ফলোইং রেশিওস ফর 2016। তো এখানে তারা বলে দিচ্ছে আমার 2016 সালের রেশিওটা বের করার জন্য। যদি নাও বলতো তাও 2016 সালেরটাই আমরা করতাম, কারণ নর্মালি লাস্ট ইয়ারেরটাই করা লাগে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাদের কি চাইছে দেখো, 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও আমরা এখন কি 15 সাল করবো নাকি 16 সাল? অবশ্যই আমাদের শুধুমাত্র 16 সালটা করবো, এখানে লেখাও আছে নর্মালি লাস্ট ইয়ারটাই করা লাগবে, অন্য কোনো ইয়ার করা লাগবে না। তো আমি মাঝখানে একটু আমার রুমে গিয়েছিলাম, বাচ্চারা বই পেয়েছিল, আমি তোমাকে আবার একটু বলে দিচ্ছি। এখানে 2টা ইয়ার ইনফরমেশন দেওয়া আছে। তো 2টা ইয়ার ইনফরমেশনের মধ্যে লেটেস্ট যে ইয়ারটা মানে লাস্ট ইয়ারটা, সেই ইয়ারের ইনফরমেশন থেকে তুমি অঙ্কগুলো করবা বেস করে। তারপরে যদি তারা বলে, সেক্ষেত্রে যদি কোনো ইয়ার তারা সিলেক্ট করে দেয় তাহলে সেটা করবা, আর না সিলেক্ট করে দিলে নর্মালি লাস্ট ইয়ারটা করবা। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে কারেন্ট রেশিও। আচ্ছা, তো কারেন্ট রেশিও আমরা গত ক্লাসে করেছিলাম যে আমাদের চলতি অনুপাত। ঠিক আছে, তো চলতি অনুপাতের আমাদের রিকোয়ারমেন্ট 1 যদি আমরা দেখি, রিকোয়ারমেন্ট 1 এখানে কি 1 দেওয়া না, এ দেওয়া, রিকোয়ারমেন্ট এ।
তাহলে কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও, ঠিক আছে। তো কারেন্ট রেশিও আমাদের উপরে কি কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে, কারেন্ট অ্যাসেটস, নিচে হচ্ছে কি কারেন্ট লাইবিলিটিস, মানে টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে, লাইবিলিটিস। এখন খেয়াল করে দেখো আমাদের এখানে এগুলা করলেই হবে। তো গত ক্লাস যারা করেছো তোমরা জানো যে আমাদের এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস এবং টোটাল লাইবিলিটিসটাকে আমরা আলাদা করে বের করতে হবে। তো আজকে আমরা আর সেটাকে আলাদা করে বের করবো না, আমরা নর্মালি শর্টকাট করে করি, ঠিক আছে, কারণ তোমাদের ওয়ার্কিংটা আমি গত ক্লাসে দেখাইছি। এখানে আমাদের অ্যাসেটস কোনটা, এই যে এটা হচ্ছে অ্যাসেটস, এটা অ্যাসেটস, এটা অ্যাসেটস। কারেন্ট বিল্ডিং হচ্ছে, ল্যান্ড হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, বিল্ডিং হচ্ছে আমাদের কি স্থায়ী সম্পদ। আচ্ছা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি বলতো দেখি একটু, এটা কি চলতি সম্পদ নাকি স্থায়ী সম্পদ নাকি এই বিপরীত সম্পদ নাকি দায়? একটু দেখি তো, তোমরা কমেন্ট করতে দেখি, বলো এটা কি, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এটা কি চলতি সম্পদ বা স্থায়ী সম্পদ নাকি হচ্ছে এটা কোনো দায় নাকি বিপরীত সম্পদ? ঠিক আছে, আরিশা তাবাসসুম বলতেছে বিপরীত সম্পদ। যারা যারা আছো সবাই একটু কমেন্ট করে দাও। বিপরীত সম্পদ, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে বিপরীত সম্পদ, এটা হচ্ছে তিনটা চলতি আর এটা হচ্ছে স্থায়ী। তাহলে আমাদের দরকার চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ আমাদের 16 সাল থেকে নিব। একটা হচ্ছে 4200 প্লাস হবে তোমার 21100 প্লাস হবে 10,000 টাকা। এই তিনটা চলতি সম্পদ আমাদের যোগ হবে, তাহলে কত হয় 4200 আর হচ্ছে 21100, তাহলে হচ্ছে তোমার 25,300 আর হচ্ছে কত 10,000, তাহলে 35,300 টাকা, তাই না? আচ্ছা, তাহলে 35,300 হচ্ছে আমাদের কারেন্ট আছে। এখন এটাকে তোমরা যোগ করে আবার দেখাই দিতে হবে, গত ক্লাসে আমি যেভাবে করেছি সেভাবে করে নেব। তাহলে কত 35,300। এরপর হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। দেখো অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, কমন স্টক এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা শেয়ার মূলধন, শেয়ার মূলধন, শেয়ার মূলধন। আর রিটেন আর্নিংস হচ্ছে সংরক্ষিত মুনাফা, এটাও তোমার সংরক্ষিত বা রক্ষিত মুনাফা বলা হয়। তাহলে এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব, হ্যাঁ মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে মালিকের মালিকানা সত্ত্ব টাইপ অঙ্ক, মানে এন্ট্রি। তাই আমাদের দায় হচ্ছে শুধু একটা অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমার কত আছে 12,270 টাকা। তাহলে 12,270 টাকা যদি হয় আমি এখানে লিখব হচ্ছে 12,270 টাকা। এটাকে ভাগ দিলে আমার একটা রেজাল্ট চলে আসবে, সেটা হচ্ছে কত টাকা। যারা দায় বলছো তাদের ভুল আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিপরীত সম্পদ। যারা আমার ক্লাস শুরু থেকে করছো তারা জানো যে এটা হচ্ছে বিপরীত সম্পদ, আমি বিভিন্ন ক্লাসে বলেছি, এবং এটা কিভাবে বিপরীত সম্পদ সেটার ব্যাখ্যা কিন্তু তোমাদের দেওয়া আছে। তাহলে 35,300 ভাগ হচ্ছে 12,270, এখন হচ্ছে তোমার 2.87 অথবা 88 দিতে পারো, 88:1। ওকে, যারা রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট লেখো, রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার, সবাই একটু রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লেখো, রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লেখো। আমি এখানে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিসটা আলাদা করে স্টার চিহ্ন দিয়ে বের করে নিই, কারণ তোমাদের গত ক্লাসে দেখাইছি তোমরা আলাদা করে বের করে নিবা। এখানে যদি আমি এটা বের করি আমার এক্সট্রা সময় যাবে, সেজন্য আমি এটা করবো না। তোমরা আমি তোমাদের সরাসরি সিলেক্ট করে যোগ করে আমি দেখাইতেছি। এখন আমি করবো হচ্ছে রিকোয়ারমেন্ট 2 বা রিকোয়ারমেন্ট বি, ঠিক আছে। আচ্ছা, সবাই রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লিখে দাও। এখন তোমরা একটা নতুন কিছু করবা যেটা গত ক্লাসে ছিল না। এখন তোমরা একটু নতুন কিছু করবা যেটা কি ছিল না, গত ক্লাসে ছিল না, একবারে নতুন। ওকে, 1:1 দিতে হবে, 1:1 দিতে হবে। এটা হচ্ছে তোমার আদর্শ মানের, আদর্শ মান এটা, হ্যাঁ 1:1টা দিতে হবে, এটা হচ্ছে আদর্শ মানের জন্য এটা দিতে হবে, ঠিক আছে। চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, মানে তোমার আগে যেটা আসবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট, আর 1:1 হচ্ছে তোমার কি আদর্শ মানের মান, এই জন্য 1:1 দিতে হবে। এখন রিকোয়ারমেন্ট 2 দেখো কি বলছে, নতুন একবারে সূত্রটা বলতেছে কি অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে, অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে এখানে বলতে অ্যাসিড টেস্ট রেশিও। ওকে, এখন অ্যাসিড টেস্ট রেশিও গত ক্লাসে তোমরা করো নাই, ঠিক আছে। অ্যাসিড টেস্ট রেশিও
গত ক্লাসে কিন্তু তোমরা করো না। এখন অ্যাসিড টেস্ট রেশিওটা বাংলা অর্থ হচ্ছে তড়িৎ অনুপাত অথবা তারল্য অনুপাত অথবা অগ্নি টেস্ট, এসি টেস্ট। মানে যে সম্পদগুলো অনেক চলতির মধ্যেও যেটা অনেক স্পিডে নগদে রূপান্তর করা যায় সেটাকে বলা হয় কি তারল্য অনুপাত। হ্যাঁ, অথবা তোমার সে সম্পদটাকে বলা হয় চলতি সম্পদ, তড়িৎ সম্পদ। তড়িৎ মানে কি অনেক তড়িৎ বুঝে তো বিদ্যুতের গতির মতো, মানে খুব দ্রুত কি করা যায় নগদে রূপান্তর করা যায়, ওইটা অনুপাত চাইছে। তো এটা সূত্রটা শিখে রাখলে হয়। তাহলে অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র হচ্ছে তোমার কুইক অ্যাসেটস। এটা আরো অনেকভাবে লেখা যায়, তুমি দেখবা বইয়ে আছে কুইক অ্যাসেটস। ঠিক আছে, কুইক অ্যাসেটস এবং হচ্ছে কুইক লাইবিলিটিস। কুইক লাইবিলিটিস, লাইবিলিটিস। ঠিক আছে, কুইক অ্যাসেটস হচ্ছে কি কুইক লাইবিলিটিস। এখন কুইক অ্যাসেটস অথবা কুইক লাইবিলিটিস অথবা লিকুইড অ্যাসেটস, লিকুইড লাইবিলিটিস তোমার এখানে লিখতে পারবে, আরো আছে। এখন এই দুইটা মান কিন্তু তোমার কি দেখো অঙ্কের কোথাও দেওয়া নাই যে কুইক অ্যাসেটস অথবা কুইক লাইবিলিটিস এরকম কিছু দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই তোমাকে একটু বের করে নিতে হবে। তাহলে কুইক অ্যাসেটস কুইক লাইবিলিটিস সূত্রটা একটু মনে রাখবে, এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, এটা দরকার আছে। তাহলে আমি প্রথমে যদি কুইক অ্যাসেটস এর সূত্রটা লিখি তাহলে হচ্ছে কুইক অ্যাসেটস, কুইক অ্যাসেটস। ঠিক আছে, সমান সূত্রটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস প্রিপেড এক্সপেন্স। মাইনাস কি, আচ্ছা আগে ইনভেন্টরি কি, মাইনাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস হচ্ছে প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, এক্সপেন্স। ওকে, এটা হচ্ছে তোমার কি মানে সূত্রটা, মানে কুইক অ্যাসেটস এর সূত্র কি টোটাল কারেন্ট অ্যাসেটস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস কি প্রিপেড এক্সপেন্স। তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস কত ছিল, আমরা একটু আগে কিন্তু বের করেছিলাম। টোটাল কারেন্ট অ্যাসেটস ছিল আমাদের 35,300। তাহলে এখানে তুমি লিখবো 35,300। এর মধ্যে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা বাদ যাবে এখন, আর প্রিপেড এক্সপেন্স বাদ যাবে। তাহলে আমাদের এখানে ইনভেন্টরি ছিল, এটা কিন্তু ক্লোজিং কত 10,000 টাকা। আর প্রিপেড এক্সপেন্স দেওয়া আছে, দেখো কোথাও প্রিপেড এক্সপেন্স দেওয়া না। যদি প্রিপেড এক্সপেন্স বা কোনো অগ্রিম খরচ থাকতো তাহলে আসতো, তাহলে নাই। তাহলে এখানে আমরা 10,000 টাকা বাদ দিব। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হচ্ছে 25,300। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কুইক অ্যাসেটস। তাহলে কুইক অ্যাসেটসটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, আমাদের পরবর্তী থাকতেছে কি কুইক লাইবিলিটিস। আমরা কুইক লাইবিলিটিসটা বের করব। তো কুইক লাইবিলিটিসটা যদি আমি বের করি, আমি আরেকটা কালার ইউজ করতেছি, আমি সূত্রটা লিখে দেই যেন সুবিধা হয়। তোমরা এগুলো নোট করে নিবা, ঠিক আছে, এগুলো নোট করে নিবা। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স, এটা হচ্ছে কি প্রিপেড এক্সপেন্স। তোমরা একটু সুন্দর করে লিখে দিচ্ছি এক্সপেন্স। ওকে, তাহলে আমাদের এখন কি বের করবে, দ্বিতীয় নম্বর স্টার দিয়ে আমরা বের করবো। তোমার যেটা নাই সেটা স্টার দিয়ে এইভাবে বের করে মান বসা দিবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে কুইক লাইবিলিটিস, কুইক লাইবিলিটিস। ঠিক আছে, তা কুইক লাইবিলিটিসটা আমি লিখবো, সূত্রটা আমি লিখে দিচ্ছি। তোমাদের হয়তো আজকে লাগবে না, অন্য ক্লাসে লাগতে পারে। তা কুইক লাইবিলিটিসের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস, সরি টোটাল কারেন্ট লাইবিলিটিস আর কি। আমি কিন্তু মুখে অনেক সময় ভুল বলি, ঠিক আছে, মানে ওই যে মুখের একটা ইয়ে আছে না, যে মানুষ কথা বলতে বলতে দেখবা ভুল কথা মুখে আসে কিন্তু বলা যায়, মানে খেয়াল থাকে না আসলে, মানে ব্রেন থেকে একটা আউটপুট দিচ্ছে, এটা খেয়ালও করি না এরকম বিষয়টা। অথচ লিখতেছি কারেন্ট অ্যাসেটস, মুখে বলছি কারেন্ট, দেখছো লিখতেছি কারেন্ট লাইবিলিটিস, মুখে বলছি কারেন্ট অ্যাসেটস। মানে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে যায় আমার, মানে আমি কথা বলার সময় দেখছি অন্য একটা বলে ফেলি। তো টোটাল কারেন্ট লাইবিলিটিস এর মাইনাস হবে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটস আমাদের, টোটাল কারেন্ট লাইবিলিটিস কত ছিল আমাদের, টোটাল কারেন্ট লাইবিলিটি ছিল 12,270 টাকা ছিল। তো আমরা এখানে লিখবো হচ্ছে 12,270।
মাইনাস ব্যাংক ওভারড্রাফট। দেখো তো এখানে কি কোথাও ব্যাংক ওভারড্রাফট আছে কিনা, আমাদের দায় পাশে কোথাও ব্যাংক ওভারড্রাফট ছিল না, তাহলে যেহেতু নাই, সেক্ষেত্রে আমি এখানে 0 লিখতে পারবো। তাহলে আমার কত আনসার 12,270। তার মানে এটাকে তোমার কুইক লাইবিলিটিস বের করার দরকার নেই, কারণ তুমি জানো যে এখানে ব্যাংক ওভারড্রাফট নাই, তাহলে টোটাল কারেন্ট যে লাইবিলিটিসটা ছিল সেটাই হচ্ছে তোমার কুইক লাইবিলিটিস। আর এখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল, এখানে প্রিপেড এক্সপেন্স নেই, তুমি চাইলে এখানে 0 দিয়ে করতে পারো। তো এই ছিল আমাদের বিষয়টা। তাহলে আমরা যদি এখন মানটা বসে, আমাদের মানটা চলে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 25,300 আর এখানে কত 12,270, এটাকে ভাগ দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে রিকমেন্ড 2টা একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যেটা দিছি এটাই হবে। আচ্ছা আমি তোমাদের কথা দেখতেছি, 25,300 ভাগ হচ্ছে 12,270। তোমরা আমাকে লিস্ট করে, আমি যে সূত্রগুলো লিখতেছি এটা লিখে আমাকে একটু দাও, লিস্ট করে দিও, আমি পিডিএফ করে দিব না, ঠিক আছে, টাইপিং করে পিডিএফ করে দিয়ে দিব দাও। তাহলে 2.06:1, ঠিক আছে। আচ্ছা সবাই একটু রিকমেন্ড 2টা ক্লিয়ার লিখে দাও, এবং তোমাদের সূত্রে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, বইয়ের মধ্যে অন্যভাবে লিখছে, সেটা আমি এখন দেখাই দিব যে কেন এইভাবে লিখছে। শোনো, রিকমেন্ড 2টা লিখে দাও। আচ্ছা আনিকা বলতেছে যে স্যার বইয়ের মধ্যে ক্যাশ প্লাস এআর দিছে। শোনো, ক্যাশ প্লাস এআর, শোনো, ক্যাশ প্লাস এআর যে কথা, এটা এভাবে মাইনাস করা একই কথা, কিন্তু তুমি যদি এই সূত্রটা মুখস্থ রাখো এটা তোমার জন্য সুবিধা হবে বেশি, ঠিক আছে। কারণ হচ্ছে কি, এখানে এই যে টাকাটার ভিতরে, এটার ভিতরে কিন্তু ক্যাশ আছে, দেখান বোঝায়, এই টাকাটার ভিতরে ক্যাশ আছে, ঠিক আছে, ক্যাশ আছে, প্লাস আছে এআর আছে, প্লাস আবার কি আছে, ক্লোজিং এন্ট্রিজ আছে, ক্লোজিং ইনভেন্টরি আছে। তাহলে এই তিনটা মিলাই কিন্তু কি এই টাকাটা। এখন এই টাকাটা থেকে যদি আমি ক্লোজিং ইনভেন্টরিটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে যে অ্যামাউন্টটা থাকতেছে বাদ দিয়ে দিলে, তাহলে আমার থাকতেছে ক্যাশ প্লাস এআর, মানে ঘুরে গেলে একই কথা। মূল কথা হচ্ছে কি, তোমার টোটাল কারেন্ট অ্যাসেটস এর মধ্যে তুমি যদি ক্লোজিং ইনভেন্টরি আর হচ্ছে প্রিপেড এক্সপেন্সটাকে ইনক্লুড না করো, মানে টোটাল কারেন্ট অ্যাসেটস হিসাব করার সময় যদি তুমি ক্লোজিং ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্সটাকে হিসাবে না নাও, তাহলে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাকে বলা হয় কুইক অ্যাসেটস বলা হয়, ঠিক আছে। আবার যেহেতু আমি হিসাব করে ফেলছি একবার, সেই জন্য আমি আবার এখান থেকে 2টাকে বাদ দিতেছি, হয়ে যাচ্ছে, মানে ঘুরে ফিরে একই বিষয়। রোহি বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। আর তোমরা কেউ একজন এই সূত্রগুলা আমি যে লিখতেছি আমাকে খাতার মধ্যে একটু নোট করে দিও, আমি তোমাদের পিডিএফ করে দিব, ঠিক আছে। নর্মালি এটা এই সূত্রগুলা পিডিএফ লাগে না, আমি গত ইয়ারকেও দেই নাই, এগুলো এমনি পারা যায়, পিডিএফ দিলে বৈশা থাকে যে সূত্র তো জানি পারবো, কিন্তু লাস্টে কি করে জানো নি, এই সূত্র পারে না, অঙ্ক পারে না। আর সূত্র না দিলে যে অঙ্ক করবো, সূত্র মুখস্থ হয়ে যাবো অঙ্ক করতে করতে, তখন গিয়ে কাজে লাগবে। আচ্ছা তাহলে আমাদের এটা ছিল নতুন, আমরা এটা করে ফেলছি। এখানে আমাদের আরেকটা নতুন অপশন হচ্ছে কি, রিটার্ন অন স্টক হোল্ডার সিকিউরিটি। এই যে এটা আমাকে একটু শিখিয়ে দিতে হবে তোমাদের, আর কিছু না। আমি তোমাদেরকে দেখাই এই সি নাম্বারটা, রিকোয়ারমেন্ট 3, রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার, রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি। আচ্ছা, রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটির সূত্র হচ্ছে তোমার উপর হচ্ছে তোমার নিট ইনকাম, উপরে কি নিট ইনকাম, ঠিক আছে, উপর হচ্ছে কি নিট ইনকাম, আর নিচে হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, নিচে হচ্ছে কি স্টক হোল্ডার ইকুইটি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সূত্র। এখন যখন তুমি দেখবা যে একটা অঙ্কে 2 ইয়ার ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে, কারণ এখানে স্টক হোল্ডার ইকুইটি আছে, ওইখানেও আছে, সেই ক্ষেত্রে আমি আবার বলতেছি, নর্মালি রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটির সূত্র হচ্ছে এটা, কিন্তু এখানে যেহেতু 2 ইয়ার ইনফরমেশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই সূত্রটাতে খেয়াল রাখতে হবে, হ্যাঁ,
এখানে স্টক হোল্ডার্স ইকুইটি না লিখে 2 ইয়ারটাকে এভারেজ করে নিবা, এভারেজ করে লিখে দিবা। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে যেটা লিখছি সেটা, এটা কিন্তু সূত্র মেইন, কিন্তু যখন 2 ইয়ার ইনফরমেশন থাকবে তখন এটা কি লিখবা না, তখন তুমি নিচে ওই যে 2 ইয়ার যে লিখবে হচ্ছে এভারেজ, মানে এভারেজ করে নিবা, এভারেজ স্টক হোল্ডার ইকুইটি, হোল্ডার ইকুইটি। ঠিক আছে, এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, এই স্টক হোল্ডার সিকিউরিটি 2016 সালের নেট ইনকাম 2016 সালে যদি এটা দিয়ে করে ফেলো সেক্ষেত্রে কিন্তু হবে, হবে না এরকম না, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এখানে এই যে তোমার 2টা ইয়ার থাকার কারণে এইভাবে করা হয়েছে। তো তোমরাও এটাও 2টা ইয়ার থাকলে এইভাবে করে দাও, তাহলে কি সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল। মানে আগে ছিল নর্মাল স্টক হোল্ডার সিকিউরিটি, এখন কি এভারেজ। এভারেজ মানে কি দুইটা ইয়ার স্টক হোল্ডার ইকুইটিকে 2 দিয়ে যোগ দিয়ে, 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে অঙ্কটা রেজাল্টটা চলে আসবে। তাহলে ইনকাম আমাদের নেট ইনকাম কত ছিল, আমাদের নেট ইনকাম হচ্ছে আমাদের কত, 16,000 টাকা। তাহলে এখানে নেট ইনকাম 16,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, নেট ইনকাম 16,000 টাকা। এরপর হচ্ছে তোমার এভারেজ স্টক হোল্ডার ইকুইটি, আমার এখন একটু বের করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 ইয়ার স্টক হোল্ডার ইকুইটিকে আমি যোগ দিয়ে তারপর বের করে দেবো, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন আরেকটা সূত্র লিখে দেবো, ভালো করে সবাই খেয়াল করবো, একদম মনের মতো করে খেয়াল করবা, হ্যাঁ, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে আমাদের প্রথমে 2টা ইয়ার স্টক হোল্ডার ইকুইটি বের করতে হবে। তাহলে হচ্ছে তোমার স্টক হোল্ডার ইকুইটি লিখবা, স্টক হোল্ডার ইকুইটি, ইকুইটি অফ 2016। ওকে, 2016 সালে স্টক হোল্ডার্স ইকুইটি আমরা বের করি। শোনো, একদম ইজিলি বুঝবা, স্টক হোল্ডার্স ইকুইটি মানে হচ্ছে তোমার এই পাঁচটাতে আমাদের কি বলতো, এই পাঁচটাতে আমাদের কি, এই পাঁচটাতে হচ্ছে আমাদের কি দায় প্লাস কি মালিকানা সত্ত্ব, 2টা অংশ, আর এখানে কিন্তু আমাদের সম্পদ। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সম্পদ। ঠিক আছে, এটা বিপরীত সময় সম্পদ এটা। আর এই নিচের অংশটা হচ্ছে কি দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা তোমরা জানো। খেয়াল করতে হবে, দায় ছাড়া যে মানগুলা থাকবে সেটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, মানে শেয়ার মালিকানা সত্ত্ব। কি শেয়ার মালিকানা সত্ত্ব, মনে থাকতে হবে। যদি এখানে তোমার যে ইটা থাকে, আমি তাহলে সূত্র লিখে দিই, সূত্র লিখে দিলে আর সহজ হবে, সূত্রটা লিখে দিলে তুমি ইউজ করতে পারবে। তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি, টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস, টোটাল অ্যাসেটস মাইনাস হচ্ছে লাইবিলিটিস, মাইনাস হচ্ছে কি অবাস্তব সম্পদ থাকে, অবাস্তব সম্পদ এখানে না দিলেও চলে। আচ্ছা, যাই হোক, এগুলা পেশায় লাভ নেই, বা এটাও পেশায় লাভ নেই, তোমাদের এগুলা বড় হয়ে যাবে, এগুলো আসলে তোমাদের এত পেশায় না জিনিস আসে না, সহজ করে বুঝানো। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই দায়গুলো বাদে যে অংশগুলো থাকবে, যে অ্যামাউন্টগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তাহলে এটা হচ্ছে দায়, এটা বাদ, এটা হচ্ছে মূলধন, এটা মূলধনের পার্ট। তাহলে আমাদের 2015 সালে এটা হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে আমাদের কি স্টক হোল্ডার সিকিউরিটি, 2016 সালে হচ্ছে এই দুটো স্টক হোল্ডার সিকিউরিটি। তাহলে তুমি সহজেই বের করতে পারতেছো বিষয়টা, যে 2015 সালে কত 70,000 আছে 30,000, তুমি চাইলে লিখতে পারো কমন স্টক প্লাস রিটেন আর্নিংস, মানে এই দুইটা বাদে যেটা ছিল তা হচ্ছে কমন স্টক প্লাস হচ্ছে রিটেন আর্নিংস, সংক্ষিপ্ত লিখলাম। ওকে, কমন স্টক হচ্ছে 70,000, সরি এটা হচ্ছে আমাদের 16 সালে হচ্ছে 69,000 20,000, এরকম কত কিছু চলে গেছে 75,000 23,000 30, এটা আরেকম চলে গেছিলাম 75,000 প্লাস 23,000 3 না 23,000 30, ভুলে গেছি 23,000 30। ওকে, 23,000 30,
দুটোকে যোগ দিলে যা হয়। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখবো, সমস্যা নাই, কমেন্ট দেখবো। ৭৫,০০০ যোগ ২৩,০৩০, তাহলে এখানে হচ্ছে ৯৮,০৩০। কত হলো এখানে? ৯৮,০৩০। তাহলে তার একটা ইয়ার বের হয়েছে। ঠিক আছে, তাহলে আমি পরে দ্বিতীয় ইয়ারটা বের করি। তাহলে স্টক হোল্ডার ইকুইটি অফ ২০১৫ সমান সমান একই লিখবা কমন স্টক রিটার্ন আর্নিংস। তাহলে কত হইলো এখানে তোমার? ৭০ আর কত? ৩০। তাহলে ৭০টা লিখে নিবা। ঠিক আছে, আচ্ছা একটু লিখে দিচ্ছি। কমন স্টক প্লাস হচ্ছে রিটার্ন আর্নিংস। তোমরা কিন্তু সংক্ষিপ্ত লিখবা, রিটার্ন আর্নিংসটা বানান করে আমি সংক্ষিপ্ত করে লিখে নিচ্ছি, মানে ফুল লিখবা। তাহলে ৭০,০০০ ভাগ ৩০,০০০, তাহলে কত হইলো? এখানে লিখে দিলাম আনসার ১,০০,০০০ টাকা। তাহলে আমরা কিন্তু ১,০০,০০০ টাকা পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের ১৫ সালে ১,০০,০০০, ১৬ সালে হচ্ছে ৯৮,০৩০। আচ্ছা, তোমরা যারা স্টক হোল্ডার্স ইকুইটিটা বুঝছো, হ্যাঁ, এস ই ক্লিয়ার লিখে দাও। দেখো এস ই ক্লিয়ার, যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এস ই ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, এস ই ক্লিয়ার লিখে দাও। সবাই একটু এস ই ক্লিয়ার লিখে দাও। স্টক হোল্ডার্স ইকুইটি তোমরা কিভাবে বের করবা আমি তোমাদেরকে একটু দেখাই। স্টক হোল্ডার্স ইকুইটি কিভাবে বের করবা আমি আবার বলতেছি। দায় এবং মালিকানার পাশে তোমার যে ইটা থাকবে, ঠিক আছে, দায় এবং মালিকানার পাশে তোমার যে অপশনগুলো থাকবে, সেখান থেকে দায়গুলা বাদ দিবা। চলতি দায় হোক দীর্ঘমেয়াদী দায় হোক বাদ দেওয়ার যে অংশগুলো থাকবে সেগুলাকে তুমি স্টক হোল্ডার্স ইকুইটি হিসেবে ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা, মানে সূত্র বাদে তোমাদের সহজ করে দিলাম। এটা অনেকভাবে সূত্র লেখা যায়, আমি বাংলাতে তোমার ৪-৫টা সূত্র লিখতে পারো, মানে বানায় এটা কিভাবে বের হইব ওইভাবে লিখে দিতে পারো। তোমরা এগুলো ফেস করার দরকার নাই, সেটা দিয়ে দিই মনে। ওকে, তাহলে এখন হচ্ছে কি তোমার আমরা বের করছি 15 সালের, হচ্ছে 16 সালে। এখন এটাকে আমরা অ্যাভারেজ করতে হবে, কারণ আমাদের সূত্রে তো দরকার হচ্ছে অ্যাভারেজ দরকার। তাহলে তুমি দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে তো অ্যাভারেজ হইতাছে, তাই না? তুমি চাইলে এখানে নিচে থেকে বের করে নিতে পারো, হ্যাঁ, যে তোমার অ্যাভারেজ স্টক হোল্ডার্স ইকুইটি। এখন তুমি আরেকটা স্টার চিহ্ন দাও, যেটা তারা সংক্ষিপ্তভাবে করে ফেলছে, এটা তোমাকে ভেঙে করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ফিনান্স ডিপার্টমেন্টের বই এটা আছে ম্যাথগুলা, কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বইয়ের মধ্যে এই অঙ্কগুলা নাই, কিন্তু এই অঙ্কগুলা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি তোমাদের শীট দিছি, আমাদের পেজে শীট দেওয়া আছে, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলেও শীট দেওয়া আছে। তুমি আমি যে অঙ্ক করাচ্ছি সব শীট আছে। এভারেজ স্টক হোল্ডার্স ইকুইটি, ইকুইটি, ওকে, ঠিক আছে। এভারেজ স্টক হোল্ডার ইকুইটি সমান সমান দুইটাকে যোগ দিবা, কত? ৯৮,০৩০ যোগ ১,০০,০০০, 2 দিয়ে ভাগ দিবা, কত আসে দেখো। ৯৮,০৩০ যোগ হচ্ছে ১,০০,০০০। এটা দেখো তারা সংক্ষিপ্ত করে ফেলছে, ভাগ দিলে 2, কত আসতেছে? ৯৯,০১৫। তাহলে ৯৯,০১৫ আসতেছে তোমাদের, ৯৯,০১৫, ৯৯,০০০ কত? 15। এখন এটা তুমি এখানে বসাই দিবা, ঠিক আছে, এটা তুমি এখানে বসাই দিবা। তাহলে ৯৯,০০০ কত? 15। এখন এটা হচ্ছে তোমার রিটার্ন অন স্টক হোল্ডার্স ইকুইটি, মানে স্টক হোল্ডার্স ইকুইটির উপরে, মানে এটা বিষয়টা হচ্ছে এরকম যে তোমার কি পরিমাণ স্টক হোল্ডার্স ইকুইটি আছে আর কি পরিমাণ নিট আয় হয়েছে। তাহলে এই স্টক হোল্ডার্স ইকুইটি ডিপেন্ড করে নিট আয়ের পরিমাণ কত বা পার্সেন্টেজ রেট কত। সেজন্য তুমি চাইলে এখানে 100 গুণ আগে দিতে পারো, অথবা তুমি রেজাল্টের ক্ষেত্রে পার্সেন্ট দিয়ে দিতে পারো। তাহলে এখানে 100 গুণ দিয়ে দিলাম, তাহলে সমান সমান কত আসলো? 16,000 ভাগ ৯৯,০১৫ ইন্টু 100। তাহলে এখানে আছে তোমার 16.16%। এটা পার্সেন্টে কেন হলো? কারণ এটা হচ্ছে রিটার্ন অন স্টক হোল্ডার্স ইকুইটি।
মানে হার বলছে হার, ঠিক আছে। রিটার্ন বলতে কিন্তু হারকে বোঝানো হয়। প্লাস হচ্ছে তোমার যে পরিমাণ স্টকহোল্ডার্স ইকুইটি আছে এর মধ্যে যে ইনকামটা হয়েছে, এখানে আসলে ওইটার তুলনায় কত পার্সেন্ট ইনকাম হয়েছে এটা বোঝানোর জন্য বলছে। এই জন্য এখানে তুমি এই পার্সেন্টটা দিয়ে দিতে হবে। আবার তুমি যদি বলো যে এখানে তুমি পার্সেন্ট দিবা না, ঠিক আছে, এখানেও পার্সেন্ট দিবে না, তুমি চাইলে এখানে আনসারে পার্সেন্ট দিতে পারো, মানে সরাসরি পার্সেন্ট দিতে পারো। তবে মনে রাখার জন্য দুই জায়গায় পার্সেন্ট হবে বেস্ট। ওকে, তাহলে রিকোয়ারমেন্ট সি নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। দেখো রিকোয়ারমেন্ট সি ক্লিয়ার লিখে দাও। দেখো রিকোয়ারমেন্ট 3 ক্লিয়ার। শীট আমাদের পেজে দেওয়া আছে, তোমার যে পেজে লাইভ হচ্ছে এই পেজে গিয়ে দেখো, ঠিক আছে, পেজে গিয়ে দেখো আছে, এই পেজে গেলেই পাইবা। এবং আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে সবগুলো আবার ইউটিউব চ্যানেলে তুমি পাইবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা 3 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও রিকোয়ারমেন্টটা। তাহলে রিকোয়ারমেন্ট 3টা একটু ক্লিয়ার লেখা। তাহলে এখানে তোমার আর কোনো ঝামেলা নাই। তারপর আমি পরবর্তীতে যাব। পরবর্তী এগুলা সহজ, এটা একটু জটিল ছিল এখানে, বাকিগুলো সহজ পারবা। তারপরে নিট মার্জিন রেশিও। নিট মার্জিন রেশিও মানে হচ্ছে নিট মুনাফার অনুপাত বা নিট প্রফিট রেশিও যে কথা। নিট মার্জিন রেশিও মানে হচ্ছে কি তোমার রিকোয়ারমেন্ট ডি, এটার মানে হচ্ছে তোমার নিট প্রফিট রেশিও যে কথা, নিট মার্জিন রেশিও একই কথা, ঠিক আছে। নিট প্রফিট রেশিও যে কথা, মার্জিন আর প্রফিট একই কথা, ঠিক আছে। নিট প্রফিট রেশিও, তো নিট প্রফিট রেশিও তোমরা জানো, এটা অনেক আগে করে আসছো। উপরে হচ্ছে তোমার নিট প্রফিট, ঠিক আছে, নিচে হচ্ছে তোমার সেলস ইন্টু কত 100। তখন এখন বসাইবা নিট প্রফিট তোমার কত, এই যে 16,000, এখানে 16,000 বসাইবা। আর এই নিট সেলস কত 1 লাখ, তাহলে এখানে কত 1 লাখ ইন্টু 100 তোমার দিলে কত হচ্ছে, মনে হচ্ছে 16%। এটা তোমরা সহজে পারবা, এটা একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। তাহলে তোমরা রিকোয়ারমেন্ট ডিটা ক্লিয়ার লিখে দাও, রিকোয়ারমেন্ট ডিটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এটা তোমরা পারবা আমি জানি, এটা আমাদের সময় নষ্ট করা লাগবে না, আমি পরবর্তী অঙ্কটা করাচ্ছি। এরপর হচ্ছে তোমাদের ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার মনে হয় আমি গতকালকে করাই নাই, আজকে করা দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমার এখন নতুন আরেকটা সূত্র হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। তাহলে আমাদের এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ই, ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার, ঠিক আছে। ইনভেন্টরি টার্নওভার সূত্রটা হচ্ছে তোমার উপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, একদম ইজি, কস্ট অফ গুডস সোল্ড, আমি কালকে লিখে নিতে দিয়েছিলাম যেটা এটাই। নিচে হচ্ছে এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি, ঠিক আছে, এভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাদের কত, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের কত, 60,500। তাহলে হচ্ছে তোমার 60,000 কত 500, ঠিক আছে, 60,000 কত 500। আর এভারেজ ইনভেন্টরি কি, আমাকে দেখতে হবে কয়টা ইনভেন্টরি আছে এখানে। তাহলে ইনভেন্টরি আমার কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা ইনভেন্টরি আছে। তার মানে দুইটাকে যোগ দিয়ে আমি ভাগ দিলে এভারেজ হয়ে যায়। তাহলে তুমি চাইলে এখানে স্টার চিহ্ন দিয়ে বের করে নিতে পারবা, ঠিক আছে। দেখা, তাহলে আমার এখানে সূত্র বসাবো এখন এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি, ঠিক আছে, ইনভেন্টরি। তাহলে দুইটা ইয়ারের তুমি বসাবে, একটা হচ্ছে 10,000, হচ্ছে কত 7,000, যেহেতু দুইটা ইনভেন্টরি আছে দুই দিয়ে ভাগ দিয়ে দিবা, চলে আসবে। তাহলে নাকি 10,000 7,000 17,000কে 2 দিয়ে ভাগ দিলে কত 8,500 মনে হয় নাকি, হ্যাঁ 8,500। তাহলে এখানে হচ্ছে তোমার 8,500, ঠিক আছে। তাহলে এখানে তুমি এখন 8,500 দিবা। তাহলে এখানে টার্নওভার, টার্নওভারের ক্ষেত্রে তোমার যে মানটা আসবে, কত আসছে মানটা, 60,500 ভাগ হচ্ছে 20 লেখা আছে, 8,500 না, ভাগ হচ্ছে 8,500, কত হচ্ছে তোমার এখানে 1, এখানে লিখবো হচ্ছে টাইমস, টার্নওভার ক্ষেত্রে টাইমস লিখতে হবে মানে বার। তাহলে সবাই একটু অল্টার লিখে দাও, এই C10টা অল্টার লিখে দাও, সবাই C10 অল্টার লিখে দাও।
ম্যাথ সহজ আছে কিন্তু মাঝখানে হালকা নাটক করা লাগে। হ্যাঁ, এটাই তোমার, এই নাটকটাই যখন তুমি করতে পারবা তখনই তুমি মনে করবা হিরোইন হইবা। আর যদি তুমি নাটকটা না করতে পারো তাহলে তো তোমাকে আর পর্দায় দেখানো হবে না, বুঝছো না? তো বিষয়টা এরকমই। তো আমরাও কিন্তু এই যে নাটক না করতে পারলে আমাদের ক্লাস করা লাগে না, বুঝছো না? নাটকটা আগে শিখবা। যারা নাটক পারে, যারা নাটক করতে পারে, অভিনয় করতে পারে, দেখবা হ্যাঁ এরা এখন মূল্য ভ্যালু বেশি থাকে, বুঝছো? মানে ওই নাটক না কিন্তু, মানে ওই ফ্যামিলি মেম্বারের সাথে দেখানো অনেক ধরনের নাটক করা হয়, সেটা বললাম আর কি। আচ্ছা, তাহলে তোমরা এই অঙ্কটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা, নাটক করতে পারি না বলে আজকে অবস্থা আছে। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা শেষ। আমরা আরেকটা অঙ্ক দেখবো, মাত্র 5 মিনিট লাগবে। এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কটা। দেখো এখানে নতুন কিছু নাই, এখানে কোনো নতুন কিছু নাই। দেখো আগের মতো সেম অঙ্ক সব, কোনো নতুন কিছু নাই, ঠিক আছে? সব সেম। এখানে দেখো এটা আবার কত সালে আসছে দেখো, দেখছো? এটা অ্যাকাউন্টিং এ 2014 সালে আসছে। Okay. এখন এই এখানে দেখো সেম কোশ্চেনটা ছিল কি, কারেন্ট রেশিও আমি পারবা, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার এটাও পারবা। এটা কেন পারবো না? কারণ গত ক্লাসে আমি করাইছি। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার সূত্র কি? নিট ক্রেডিট সেলস, নিট ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস, ঠিক আছে? আর নিচে কি হবে? এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অবশ্যই পারবা, কারণ এখানে ক্রেডিট সেলস কত, মানে বাকি বিক্রয় নাই, তাহলে যেটা সেলস আছে সেটাই ক্রেডিট সেলস। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে যেহেতু দুইটা রিসিভেবল আছে, এখানে দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবা, শেষ হয়ে যাবে এটা। এরপর হচ্ছে তোমার ইনভেন্টরি টার্নওভার। এখন মাত্র করালাম, ইনভেন্টরি টার্নওভারটা মাত্র করাইছি, ইনভেন্টরি টার্নওভারটা মাত্র করাইছি। প্রফিট মার্জিনও পারবা। এখানে জাস্ট শিখতে হবে কি, আর্নিং পার শেয়ার, এটাকে তোমাকে শিখতে হবে। আর্নিং পার শেয়ার। সবাই একটু এ বি সি ডি ক্লিয়ার লিখে দাও, সবাই একটু এ বি সি ডি ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, প্লিজ একটু জানাবেন, দেখাবেন। আচ্ছা কি ভাই স্যার, আপনি কোন বই দিয়ে ক্লাস নেন? আমি হচ্ছে কমার্স পাবলিকেশন বই থেকে ক্লাস নিই। নর্মালি কমার্স পাবলিকেশন বই থেকে আমরা ক্লাস নিই, বুঝছো? আমি বইটা একটু দেখাচ্ছি, তারা বইটা আছে কিনা। তুমি কোন ডিপার্টমেন্ট আগে বলো, ওকে দেখাই দেই। কমার্স পাবলিকেশন বই বললে হবে, হ্যাঁ সমস্যা নেই, কমার্স পাবলিকেশনের বই আমি লিখে দিচ্ছি। কমার্স পাবলিকেশন বই থেকে আমরা ক্লাস, ঠিক আছে? কমার্স পাবলিকেশন, মানে ব্যক্তিগতভাবে আমার এই বইটা ভালো লাগে। হ্যাঁ, তোমরা কিন্তু আবার মনে করো না যে আমি কোম্পানি থেকে টাকা টোকা খাই। হ্যাঁ, তোমরা কিন্তু আবার এটা মনে করো না, শহীদুল স্যার এইসবে নাই। এটা একদম মন থেকে বিশ্বাস করে নিবা। যদি তোমার মনে করো একদম অনেক ফেরস্তা মানুষ তোমার বলছে যে শহীদুল স্যারের টাকা খায় পাবলিকেশন নাম বলে, তুমি তার মুখের উপর বলে দিবা, এটা কখনো সম্ভব না, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে আমার কাছে এটা অনেক ভালো লাগে। এই পাবলিকেশন বই থেকে পড়ায় মজা আছে, তোমরা নিজেরাও পড়তেছো, আরো ইয়ার গুলো পড়বা, দেখবে এই বইটাই কমফোর্টেবল আর কি তোমাদের বিবি এর জন্য, মানে ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটাও শেষ। আমাদের এখন বাকি আছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বলতে হচ্ছে প্রতি শেয়ারে আমাদের কত টাকা আয় হয় সেটাকে বের করতে বলছে। মানে প্রতি শেয়ার আমাদের কত টাকা আয় হয় সেটাকে বের করতে হবে, এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে? মানে প্রতি শেয়ারে তোমার কত টাকা আয় হয় সেটাকে বের করতে বলবো। তাহলে এখানে কত বলছে? 2014 সালের বলছে। কত 2014 সালে? এখানে দুইটা সাল আছে কিন্তু, একটা হচ্ছে কত দেখো 13, একটা হচ্ছে 14, তাহলে 14 সালে বের করো। তাহলে আমি যদি এখন আর্নিং পার শেয়ার সূত্রটা একটু লিখি, আর্নিং পার শেয়ার, তাহলে হচ্ছে রিকোয়ারমেন্ট ই, ঠিক আছে? আর্নিং পার শেয়ার। এত সুন্দর করে লিখতে চাই কিন্তু আমি লিখতে পারি না, কেন? মানে কোনো একটা সমস্যা হয়ে যায়। আর্নিং, দেখো, আর্নিং পার শেয়ার, ওকে। তাহলে আমাদের আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে উপর হচ্ছে তোমার নেট ইনকাম, নেট ইনকাম, ঠিক আছে?
পানি খেয়াল রে একটু। এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যাথ আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই অঙ্ক করতে হবে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ম্যাথ নেই, তোমাদের শীট থেকে করতে হবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে এই অঙ্কটা শীট থেকে করতে হবে, বুঝছো? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই অঙ্কটা গত ইয়ারে পরীক্ষা আসছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে, আমি কিন্তু বারবার বলতেছি যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে তোমাদের বইয়ের মধ্যে এই অঙ্কের সেটা ফুটাও পাইবা না। হ্যাঁ পাইবা, ওই যে তোমাদের বইয়ের পিছনে যে বুট প্রশ্ন থাকে না, ওইখানে পাইবা, কিন্তু এই চ্যাপ্টারটা শীট থেকে করতে হবে। তোমাদের এইগুলা বি পার্ট সি পার্টে চলে আসে, বুঝছো? একটু ফাইজলামি করে আর কি। তো নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার, নিচে হচ্ছে কি নাম্বার অফ শেয়ার। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এটা বিষয়টা কি বলছে। বলছে যে ধরো তোমার কোম্পানির লাভ হচ্ছে 20,000, তো কোম্পানির লাভ হচ্ছে কত? 20,000। এখন ধরো তুমি শেয়ার বিক্রি করছো 10,000, তাহলে প্রতি শেয়ার আয় কত? তাহলে লাভকে তুমি যখন শেয়ার সংখ্যা ভাগ দিবা, প্রতি শেয়ার আয় কত? 2 টাকা। এই সূত্রটা এরকম। আবার বলতেছি, ধরো তোমার কোম্পানির লাভ হয়েছে 20,000 আর তোমার কোম্পানির শেয়ার আছে 10,000। এখন তোমাকে বলছে যে তোমার প্রতি শেয়ার আয় কত। এরকম বলতে পারে যে তোমার আমি 10,000 আম দিলাম, তুমি 20,000 টাকা বিক্রি করছো, তাহলে প্রতি আম তোমার বিক্রি মূল্য কত, বা প্রতি আম লাভ কত? হ্যাঁ, বা 2 টাকা করে তুমি 10,000 আমে 20,000 টাকা লাভ করছো, লাভ বললাম 10,000, 10,000 আম, এর মধ্যে তুমি 20,000 টাকা লাভ করছো, তাহলে প্রতি আমে লাভ কত? এরকম এই বিষয়টা। তাহলে এখানে বলতেছে কি আর্নিং পার শেয়ার মানে হচ্ছে কি প্রতি শেয়ারে আর্ন কত। তাহলে নিট যে তোমার লাভ হয়েছে এটাকে নাম্বার অফ শেয়ার মানে শেয়ারের সংখ্যাটা ভাগ দিলে হয়ে যাবে। তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে কি 15,000 টাকা। তাহলে তুমি 15,000 টাকা লেখো, নিট মুনাফা 15,000 টাকা। এখন নাম্বার অফ শেয়ার তোমার কিন্তু 1400, এটা হ্যাঁ নাম্বার অফ শেয়ার। তাহলে 1400 লেটেস্ট শেয়ার কিনতে হবে। তাহলে শেয়ার কত দেখো তো, এই দেখো এটা হচ্ছে তোমার 75,000 টাকা হচ্ছে, এটা হচ্ছে টাকা, আর এক একটা শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে খেয়াল করো, 75,000 টাকা হচ্ছে তোমার টাকা, এক একটা শেয়ার দাম 10 টাকা হয়, তাহলে শেয়ার কয়টা? তাহলে শেয়ার হচ্ছে 7,500। এটা হচ্ছে শেয়ার সংখ্যা। আবার বলতেছি, এটা হচ্ছে টাকা, টাকা মানে কি? এটা হচ্ছে মোট মূল্য 75,000 টাকা, আর এটা হচ্ছে একটা শেয়ারের দাম, এটা হচ্ছে একটা পার শেয়ার দাম, পার শেয়ার প্রাইস। এখন একটা শেয়ার যদি 10 টাকা হয়, 75,000 শেয়ার যদি টোটাল হয়, তাহলে ভাগ দিলে কিন্তু এখানে কয়টা শেয়ার আছে বের হয়ে যাবে। সেই জন্য মনে রাখতে হবে, শেয়ারের মোট মূল্য দিয়ে, শেয়ারের মোট মূল্যকে যখন তুমি শেয়ারের প্রাইস দিয়ে ভাগ করবা, তখন কি শেয়ারের সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে, তো শেয়ারের সংখ্যাটা আমরা বের করছি 7,500। তাহলে আমাদের 7,500 শেয়ারের মধ্যে লাভ হয়েছে কত? 15,000, ভাগ দিলে 2 টাকা। আমাদের প্রতি শেয়ারে লাভ কত? 2 টাকা। তাহলে তোমরা রিকমেন্ড এই নাম্বারটা ক্লিয়ার লিখে দাও, যদি না বুঝো আমি আবার বুঝিয়ে দিব। সবাই কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার আমি 2টা বই খুঁজে শেষ করলাম বাট পাইলাম না। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই অঙ্কগুলা তোমরা এই লাস্টে গিয়ে পাইবা। হ্যাঁ, লাস্টে আমি দেখাই, তোমাদের বইয়ে পাইতা না, কিন্তু ওই যে বোর্ড পরীক্ষা আছে না, বোর্ড পরীক্ষার যে প্রশ্ন এখানে পাইবা। আমি দাঁড়াও, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই আমি লইছি হাতে। বাবারে, এই যে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই, দেখো লেখা আছে এটা একদম শেষে গিয়ে দেখো, শেষে এই যে অঙ্ক একদম বোর্ড পরীক্ষা দেখবা আইছে, বোর্ড পরীক্ষা এবারও বোর্ড পরীক্ষা আইছে অঙ্কগুলো। ঠিক আছে, আমি দেখাইতেছি একটু দাঁড়াও। কিন্তু তোমাদের এইগুলো শীট থেকে করতে হবে, বুঝছো? আমি যে শীট দিছি শীট থেকে করতে হবে, শীট ছাড়া অঙ্কগুলো করতে পারবো না। শীট ছাড়া অঙ্কগুলো করতে পারবো না। কোন অঙ্কটা জানি কোথায় আসছে, এই যে দেখো তোমাদের এই সালে আসছে, দেখো দাঁড়া কত সাল দেখি, তোমাদের পরীক্ষা 2018 সালে আসছে, আবার নতুন এবার আসছে। এই দেখো, এই দেখছো, এই যে দেখো আসছে অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমরা কালকে মনে করাইছিলাম, এই অঙ্কটা কালকে করাইছি না, এটা তোমাদের 18 সালে আসছে। পরীক্ষা 18, 2019 সালে পরীক্ষা হয়েছিল। আবার রিসেন্ট একদম তোমাদের 24 সালে যে পরীক্ষা হয়েছে এটা তো আসছে, দেখছো অঙ্কটা। এগুলো লাস্ট থেকে পাইবা তোমাদের, কিন্তু বইয়ের ভিতরে এই অঙ্ক নাই, বইয়ের ভিতরে অঙ্কটা নাই। আচ্ছা, এটা আরেকবার আমি বুঝাই দিই, আমি আবার বলতেছি জিনিসটা। আর্নিং পার শেয়ারের সূত্রটাকে হোমওয়ার্ক দেবো কিন্তু, নেট ইনকাম নিচে কি নাম্বার অফ শেয়ার। তাহলে তুমি নেট ইনকাম পাইছো 16,000, নাম্বার অফ শেয়ারটা কিভাবে আনবো দেখো।
নাম্বার অফ শেয়ারটা সবসময় মনে রাখবা, এখানে যে টাকাটা আছে এই টাকাটাকে ৭৫,০০০ টাকা, এটাকে এই যে ইচ প্রত্যেকটা দাম কত ১০ টাকা ভাগ দিলে নাম্বার অফ শেয়ারটা বেরিয়ে আসবে কত ৭,৫০০। এটা হচ্ছে তোমার নাম্বার অফ শেয়ার। তাহলে ৭,৫০০ বের করে নিচ্ছি। আবার বলতেছি মোট টাকাটাকে ইচ যে প্রত্যেকটা দাম কত করে দেওয়া আছে এটা দিয়ে ভাগ দিলেই কি শেয়ারের সংখ্যা বেরিয়ে আসবে, লিখবা হয়ে যাবে। তো আশা করি তোমরা কমপ্লিট, সবাই ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক গুলো একটু দেখে নাও, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে অল, বি পার্ট এন্ড সি পার্ট। এখানে আমার আরো 2টা ক্লাস লাগবে। আরো কয়টা ক্লাস লাগবে? 2টা ক্লাস লাগবে। কিন্তু আমি কেন বি পার্ট এবং সি পার্ট দিছি, কারণ আমি আজকে এবং কালকে 2টা ক্লাসে আমি যে রিলেটেড অঙ্কগুলো করাইছি, সেই রিলেটেড অঙ্কগুলো তোমরা যতগুলো আছে পারো সবগুলো অঙ্ক করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাজ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরবর্তী একটা ক্লাসে, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, সবাই তাহলে অল ক্লিয়ার লিখে দাও। সবাই অল ক্লিয়ার লিখে দাও, ছুটি দিয়ে দিব, 1 মিনিটের ভিতরে ছুটি দিয়ে দিব। সবাই অল ক্লিয়ার লিখে দাও, 1 মিনিটের মধ্যে আমি ছুটি দিয়ে দিব, 1 মিনিটের মধ্যে। ওকে, সবাই অল ক্লিয়ার লিখে দাও। আরিশা, তাবাসসুম অল ক্লিয়ার, তারপরে কে কে গুড, সামিয়া, মাহি, নাজমুল খান, হৃদয়। স্যার মাথা নষ্ট করে দিলেন। আচ্ছা ঠিক আছে, মাথা আবার ঠিক করে লিও। আনিকা, আফরিন, রুহি আগে কমেন্ট করেন, পড়ছি কমেন্ট। ওকে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।